সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি এবং ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ে দরকার ছিল, সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ে জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা, সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সব সময় তার ছোট মেয়ের ছোট থেকে ছোট প্রত্যেকটা ইচ্ছা পূরণ করত। আরতির সঙ্গে সে এতটাই বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। এমনই একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরা করছিল। সে প্রচণ্ড রোদে কাঠ কাটছিল, এর কারণে পিপাসা লেগে যায় তার। সে তার মেয়েকে ডেকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে এসো তো মা, আমার রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমিয়েছিল আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সেই নিজের মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা, পানি পান করো। ছি, তুই আমার জন্য তোর নোংরা কালো হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো, আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি, আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে তোর হাত জন্ম থেকেই নোংরা, পানি দিয়ে পরিষ্কার করলে এই নোংরা হাত কোনোদিনও পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস, এইসব আমার একদম পছন্দ নয়, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এর কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর ওই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি তুই? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই পানির গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচণ্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেইখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছু না মা, তুই যা, গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি করতে দিও না, আমার ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ মা, তুই যা, গিয়ে বিশ্রাম কর, আর চিৎকার চেঁচামেচি হবে না। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে, জানি না কোন বিপদে পড়েছি, এই মেয়ের থেকে যে কবে মুক্তি পাবো। আরতি মন খারাপ করে এবং সে ওই রোদে বসে বসে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও আরতিকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে শুধু ঘরই মুছে গেলি? আরে এই কাপড়গুলো কি তোর বাপ কাচবে? যা গিয়ে এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে সেগুলো নিয়ে কুয়ার কাছে চলে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল, হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়ার মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে এবং সে প্রচণ্ড রাগ নিয়ে বলে, এই কালনাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করিনি, পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। কি কি বললি তুই? তুই বালতি কুয়াতে ফেলে দিয়েছিস? এক্ষুনি কুয়ার মধ্যে গিয়ে তুই ওই বালতি খুঁজে নিয়ে আসবি। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটা করো না, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের অশ্রুতে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়ার মধ্যে গিয়ে বালতি নিয়ে আই। আরতির সেই কুয়ার মধ্যে যেতে প্রচণ্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়ার মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এর কারণে সে চোখ বন্ধ করে, কিছু না ভেবে সে কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতার জানত না, এর কারণে সে কুয়ার গভীরে আরও নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করেই যেতে যেতে সে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছু, এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি।
কুয়ার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এর ব্যাপারে তো আগে কিছু জানতাম না আমি। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মি, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এক্ষুনি পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি গাছ থেকে সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরও কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সেই জাদুকরনী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা এটা বলো যে তুমি এখানে এলে কিভাবে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়ার মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করেই জানি না কিভাবে এইখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সঙ্গে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি জাদুকরনী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সেই জাদুকরনীর সঙ্গেই বসবাস করতে শুরু করে। অন্যদিকে কুয়ার বাইরে থেকে আরতির মা সুশীলা কুয়ার মধ্যে উকি দেয় এবং সে নিজেই নিজেকে বলে, ও এখনো কুয়ার ভেতরে কি করছে? এখনো তো বাইরে এলো না। ও কি কুয়ার ভেতরে মারা গেছে নাকি? চলো ঠিকই হয়েছে, এই কালো মেয়েকে দিয়ে করতাম বা কি। ও মরে গেছে, ভালো হয়েছে। অন্যদিকে আরতি সে জাদুকরনীর বাড়ির সব কাজ করতে থাকে। সে জাদুকরনীর বাড়ি ঝাড়ু দেয় এবং তার কাপড় সব কিছু কেচে দেয়। আর শুধু তাই নয়, সে সেই জাদুকরনীর জন্য অনেক সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে। এই নিন জাদুকরনী, আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। জাদুকরনী সঙ্গে সঙ্গে সব খাবার খেয়ে নেয় এবং বলে, আরে বাহ মেয়ে, তুমি তো খাবারটা অনেক সুস্বাদু বানিয়েছো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আরতি উদাস হয়ে বসেছিল, তখন জাদুকরনী তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে মা, তুমি এভাবে উদাস হয়ে বসে আছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। জাদুকরনী, আমার মাকে খুব মনে পড়ছে। আজকের আগে আমি কখনো মাকে ছাড়া থাকিনি। আচ্ছা এই কথা, তোমার মা কি তোমাকে অনেক ভালোবাসে? না জাদুকরনী, আমার মা আমাকে একদম ভালোবাসে না, কারণ আমি দেখতে সুন্দর নই। মায়ের সবসময়ই একটা ফর্সা বাচ্চা পছন্দ ছিল, কিন্তু আমি জন্ম থেকেই কালো, আর আমার ছোট বোন অনেক ফর্সা, যার কারণে মা আমার আর আমার ছোট বোনের মধ্যে অনেক পার্থক্য করে। মা আমার ছোট বোনের সব ইচ্ছা পূরণ করে আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। কিন্তু তবুও উনি আমার মা, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর এখন আমার মাকে খুব মনে পড়ছে। যদি এমনটাই হয় তাহলে আমি তোমাকে এখানে আর রাখতে চাই না। চলো আমার সঙ্গে, আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি। এমনটা বলে জাদুকরনী আরতিকে একটা জাদুর গোল্ডেন। তুমি ওই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও, দেখো তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু যাবার আগে এটা নিয়ে যাও। এমনটা বলে জাদুকরনী নিজের জাদু শক্তির দ্বারা সেখানে একটি বালতি হাজির করে, যেটা ছিল সোনার দ্বারা পরিপূর্ণ। স্বর্ণভর্তি সেই বালতিটি জাদুকরনী আরতিকে দিয়ে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুকরনী। সোনাভর্তি সেই বালতিটি নিয়ে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যাই। ঝর্ণার নিচে দাঁড়াতেই আরতি দেখতে অনেক ফর্সা এবং অনেক সুন্দর হয়ে যায়। এটা অনুভব হওয়ার পর আরতি অনেক খুশি হয়। তখন হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায় এবং নিজের বাড়ির বাইরে আবারও সে দৃশ্যমান হয়। তার বোন সোনিয়া আরতিকে দেখে নেয় এবং সে বলে, মা, মা কোথায় তুমি? দেখো মা, আরতি আপু এসেছে। বাহ আরতি আপু, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। ডাক শুনে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেইখানে আসে। সে আরতির হাতে স্বর্ণভর্তি বালতিটি দেখে বলে, আরে এগুলো তো আসল সোনা, কোথায় পেয়েছো তুমি? এই সোনায় ভর্তি বালতিটি আমাকে জাদুকরনী দিয়েছে। জাদুকরনী কুয়ার মধ্যে বসবাস করে। আরতির এমন কথা শুনতেই সোনিয়া বলে,
কি ওই জাদুকরনি কি তোমাকে এত সুন্দর বানিয়ে দিয়েছে? আমিও যাব ওই জাদুকরনির কাছে। মা, আমিও অনেক সুন্দর হতে চাই। মা, আমিও অনেক সোনার মালিক হতে চাই। এমনটা বলার পর সোনিয়া সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেও সেই অদ্ভুত দুনিয়াতে পৌঁছে যায়। এরপর সে বলে, এ কি, এখানে তো কোনো জাদুকরনিকে চোখে পড়ছে না। মনে হচ্ছে ওই আরতির বাচ্চা আমাকে ধোঁকা দিয়েছে। যাই, একটু সামনে গিয়ে দেখি। এরপর সোনিয়া আরও একটু সামনে এগোয়। হঠাৎ করে তার সামনে সেই আম গাছটি আসে এবং সেই আম গাছটি তাকে বলে, মা শোনো, এই পাকা ফলগুলোর কারণে আমার অনেক অস্বস্তি বোধ হচ্ছে। এত বোঝা আর আমার সহ্য হচ্ছে না। আমার এই পাকা ফলগুলো পেরে তুমি আমাকে কি হালকা করে দিবে? অনেক শান্তি পেতাম আমি। দেখো, তোমার এই পাকা আমগুলো ছিঁড়ে তোমাকে হালকা করে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমি খুব সুন্দর হতে চাই। আমাকে যেতে দাও। আসার সময় আমি সব ফল ছিঁড়ে দিব। কিন্তু মা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার ডালগুলো ভেঙে যাবে। ওহ, বেশি বকবক করো না তো। যদি সময় মতো আমি ওখানে না পৌঁছাতে পারি তাহলে হয়তো আমার সুন্দর হওয়াই হবে না। এমনটা বলে সোনিয়া সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর সে জাদুকর্ণীকে দেখতে পায়। জাদুকর্ণীকে দেখার সঙ্গে সঙ্গে সে বলে, জাদুকরনি, আমাকে অনেক সুন্দর বানিয়ে দাও। আমি আরতির ছোট বোন। কিন্তু তুমি তো আগে থেকেই অনেক সুন্দর। তাহলে তোমার আর সুন্দর হওয়ার কি প্রয়োজন আছে? না, আমি আমার সৌন্দর্যতাতে সন্তুষ্ট নই। আমি আরতির থেকেও অনেক বেশি সুন্দর হতে চাই। এই পৃথিবীতে সবার থেকে বেশি সুন্দর যেন আমাকেই দেখাই। কিন্তু দেখো, তোমার বোনার সঙ্গে অনেক দিন ছিল এবং ও আমার অনেক সেবা করেছে। কিন্তু আমার হাতে এতটা সময় নেই। দয়া করে তুমি আমাকে সুন্দর করে দাও। আমার বাড়িতে ফিরে যেতে হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে চলো। এমনটা বলে জাদুকর্ণী তাকে সেই গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তাকেও সেই ঝর্ণার নিচে দাঁড়াতে বলে। সোনিয়া এমনটা শুনে অনেক খুশি হয় এবং সে সেই গোল্ডেন ঝর্ণার নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে সে অনেক বেশি কুৎসিত দেখতে হয়ে যায়। যতক্ষণে সোনিয়া এটা অনুভব করতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে ততক্ষণে তার বাড়িতে পৌঁছে যায়। যখন সে বুঝতে পারে যে সে কালো হয়ে গেছে, তখন নিজের কর্মের জন্য সে অনেক পস্তায়। তার অনেক খারাপ লাগে।